আজ সকাল সকাল বের হতে হবে শাওনকে। 2 জায়গায় 2টি শিডিউল দেওয়া আছে। প্রথমেই যেতে হবে গৌরীপুর হাসপাতালে। সেখানে মামুনের স্ত্রীকে ভর্তি করানো হয়েছে, ডেলিভারি কেস। গতকাল রাত 1:30টায় মামুন ফোন করে জানিয়েছে তার স্ত্রীর রক্ত লাগবে, তাও খুব সকাল সকাল। ফোনে মামুন পারলে তো কেঁদেই ফেলে। বারবার বলতে লাগলো, দোস্ত আসবি তো? বল না রে, সত্যি সত্যিই আগামীকাল আসবি তো হাসপাতালে? তোর ভাবির খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে, তুই ছাড়া এমন কেউ নেই যে আগামীকাল ভোরে এসে রক্ত দিতে পারবে। প্লিজ দোস্ত, কথা দে আসবি। এমনিতে ফোনের রিংটন বেজে ওঠায় ঘুম ভেঙে গেছে শাওনের। তার উপর মামুনের এরকম ন্যাকা কান্না শুনে তার সত্যিই রাগ লাগছিল। ভনভন করে মাথা ঘুরতে লাগলো। ফোনের ওপাশে মামুনের ন্যাকামো মার্কা কান্না যেন থামছেই না। এক পর্যায়ে শাওন বিরক্ত হয়ে বলল, থামবি তুই? এক কথা আর কতবার বলবি? বললাম না আসবো। এক কথা কি 1000বার বলা লাগে? শাওন এক প্রকার ধমক শুনে একটু থামলো। মামুন বলল, দোস্ত রাগ করিস না, ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েই তোর কাছে ধারণা দিয়েছি। তাছাড়া আমার হাতে যদি আরও কয়েকটি অপশন থাকতো তাহলে তো কিভাবে জ্বালাতাম না আমি, বিশ্বাস কর। শাওন রাগান্বিত স্বরে বলল, বিশ্বাস আর অবিশ্বাসের কিছুই নেই, তোকে বলেছি তো আগামীকাল ভোরেই আমি হাসপাতালে থাকবো, অন দ্য টাইম। তুই বারবার বলেই যাচ্ছিস আসবি তো আসবি তো, কি লাগে না বল? মামুন চুপ মেরে গেল যেন। দুই প্রান্তেই নীরবতা ভেঙে শাওন বলল, টেনশন করার কিছু নেই, আমি আগামীকাল খুব ভোরে উপস্থিত থাকবো, বুঝেছিস? মামুন খুব ধীর গলায় বলল, ধন্যবাদ দোস্ত। শাওন অতটা সময়ের অপেক্ষা করেনি, ফোনের লাইন কেটে দিয়েই শুয়ে পড়েছে। অন্য শিডিউলটি ক্যাম্পাসের, আজ ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আছে। প্রোগ্রামের সব দায় দায়িত্ব চেপেছে শাওনের কাঁধেই। মোটামুটি রকমের একটি ঝামেলায় পড়ে গেল সে। 2টি ইমার্জেন্সি এবং সমান গুরুত্বপূর্ণ। বের হওয়ার পথে শাওনের মা ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি তো কখনোই যাস না, আজ যাচ্ছিস যে? শাওন ঘাড় বাঁকিয়ে উত্তর দিল, কখনোই যাই না বলে যে আজ যেতে পারবো না এমন কোনো ব্যাপার আছে নাকি? ছেলের উত্তর শুনে শাওনের মা একদম চুপ মেরে গেলেন। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কোনোদিনও সোজা কথার সোজা উত্তর দেয় না। তাকে যখন মাছের কাঁটা বেছে খেতে দেওয়া হতো, সে প্লেট ঠেলে দিয়ে বলতো, কাটার জন্য মাছ খাবো না তা তো বলিনি, মাছ খাবো না বলেছি কারণ মাছ খেতে আমার ভালো লাগছে না, তাই। শুধু শুধু বাড়তি যত্ন আত্মীর আমাকে করতে এসো না প্লিজ, বিরক্তি লাগে। ছেলের এমন অদ্ভুত আচরণে খুব আহত হন রাহেলা বেগম। বাপ মরা একমাত্র ছেলে তার, কত স্বপ্ন তাকে ঘিরে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেটির এমন অদ্ভুত স্বভাবের কারণে রাহেলা বেগমের চোখ জল ফেলতে হয়। স্বামী আজহার উদ্দিনের স্বপ্ন ছিল ছেলেকে আলেম বানাবেন। শাওনের যখন 3.5 বছর বয়স, তখন থেকেই তাকে নিয়ে মসজিদে চলে যেতেন আজহার উদ্দিন। ছেলেকে পাশে দাঁড় করিয়ে সালাত আদায় করতেন তিনি। এত ছোট বাচ্চাকে মসজিদে আনতে বলে অন্য মুরব্বী মুসল্লিরা প্রায় 2-4টি কথা শোনাতেন আজহার সাহেবকে, কিন্তু তাতে তার একেবারেই পাত্তা দিতেন না তিনি। তার একটাই কথা ছিল, ছোট বাচ্চারা ছোটবেলায় যা শিখে সেটি তারা সবসময় মনে রাখতে পারে। মসজিদে আসা শিখলে বড় হয়েও মসজিদে আসবে। আজহার উদ্দিনের এই চিন্তা ভুল প্রমাণিত হয়েছে। বাবার হাত ধরে খুব ছোটবেলাতেই মসজিদে আসা যাওয়া করা ছেলেটি বড় হয়ে একেবারেই মসজিদমুখী হয় না বললেই চলে। বাবার শেখানো সব বিদ্যে সে ভুলে বসে আছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে একবার বকে গেছে সে। অথবা হতে পারে অবাধ স্বাধীনতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাহেলা বেগম প্রায়ই বিড়বিড় করে বলেন, অতিরিক্ত স্বাধীনতাও একরকম পরাধীনতা। পায়ে মোজা পড়তে পড়তে শাওন বলল, দুপুরে খাবো না, ফোন করো না। রাহেলা বেগম জানতে চাইলেন, খাবি না কেন, কোথায় খাবি তাহলে? মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিল সে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। খুব কঠিন চেহারায় বলল, জাহান্নামে খাবো, বুঝতে পেরেছ? কতবার বলেছি আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবে না। যখন বলেছি খাবো না তখন খাবো না, ব্যাস। ফার্দার প্রশ্ন করে জানতে চাইবে না কেন খাবো না, কোথায় খাবো না, ইত্যাদি ইত্যাদি। রাহেলা বেগম দ্বিতীয়বারের মতো চুপ মেরে গেলেন। ছেলের এরকম ব্যবহার করলে তিনি জায়গাতেই চোখের পানি ছেড়ে দিতেন। টপ টপ করে তার চোখের জল গড়িয়ে পড়ত মাটিতে। এখন চোখ আর মন দুটিই কেমন যেন শক্ত হয়ে গেছে। অথবা হতে পারে সময়ের সাথে সাথে সয়ে নিয়েছে এগুলো। এখন আর এসব দেখে মনের ভেতর হাহাকার হয় না,
বুক ফেটে কান্না আসে না। মাঝে মাঝে আল্লাহর কাছে নিজের মৃত্যু চাইতে মন চায়, কিন্তু হাদিসে নিজের মৃত্যু চাইতে নিষেধ করা হয়েছে বলে তিনি ধৈর্য ধরে আছেন। শাওন যখন বের হতে যাবে তখন তিনি আবার বললেন, যদি একটু সময় দিতি তাহলে টিফিন ক্যারিয়ারে হালকা কিছু নাস্তা দিয়ে দিতাম, তোর জন্য ভোর থেকেই শীত পিঠা বানিয়েছিলাম। কিছুই বলল না সে। শুনতে পায়নি এমন ভাব করে বাসা থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাহেলা বেগম। তার মনে পড়ে যায় অতীতের কথা। শাওন যখন তার বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য অথবা স্কুলে যাওয়ার জন্য বের হতো, তখন সে বারবার পেছন ফিরে মায়ের দিকে তাকাতো, হাত নেড়ে মুচকি হেসে মাকে বিদায় জানাতো। দরজার আড়াল থেকে তিনিও হাত নেড়ে ছোট্ট সোনামণিটাকে বিদায় দিতেন। মা ছেলের চোখে চোখে কথা হতো। সেই ছেলে আজ এরকম অবাধ্য উচ্ছৃঙ্খল হয়ে পড়বে তা রাহেলা বেগম স্বপ্নেও ভাবেননি। শাওন কথা রেখেছে। নির্ধারিত সময়ের আগেই সে হাসপাতালে এসে পৌঁছেছে। গৌরীপুর হাসপাতাল। রোগীদের আসা যাওয়া এবং চিৎকার চেঁচামেচিতে গম গম করছে পুরো হাসপাতাল এলাকা। শাওনকে দেখে একরকম দৌড়ে এলো মামুন। চেহারায় বিষণ্ণতার ছাপ, চিন্তা আর অস্থিরতায় শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে সে। হাঁপাতে হাঁপাতে এসে শাওনকে বলল, থ্যাংক ইউ দোস্ত, অনেক বড় উপকার করলি আজ। মামুন আরও কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে শাওন বলল, তোর বউয়ের কী অবস্থা বল। অবস্থা তো ক্রিটিক্যাল, খুবই ব্লিডিং হয়েছে, এজন্যই ব্লাড লাগছে। ব্লাড কখন নেওয়া হবে জানতে চাইল শাওন। একটু পরেই। আচ্ছা বলেই থেমে গেল শাওন। শাওনের যে অন্য আরেক জায়গায় যাওয়ার তাড়া আছে ব্যাপারটি মামুনকে জানানোর দরকার মনে করল না সে। বিপদগ্রস্ত মানুষের কাছে বাকি পৃথিবীটাই গৌণ। ব্লাড দেওয়া শেষে শাওন হাসপাতালের বারান্দায় ফিরে এলো। তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিল মামুন। শাওনের আজকের উপকারের কথা সে কোনোদিনও ভুলবে না। এই প্রতিদানের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবে না, ইত্যাদি বলতে বলতে শিশুর মতোই কাঁদতে লাগলো সে। তার কান্না দেখে আশেপাশের লোকজনও ফিরে তাকাচ্ছে ওদের দিকে। হালকা বিব্রত হচ্ছে শাওন, কিন্তু এই মুহূর্তে মামুনকে থামিয়ে দেওয়া যাচ্ছে না। শাওন বলল, আমার একটু তাড়া আছে, আমি তাহলে আসি এবার। তার চলে যাওয়ার কথা শুনেই মামুন বলল, চলে যাবি মানে? আমার সন্তানের মুখ দেখে যাবি না? শাওন খেয়াল করল সন্তানের কথা বলতে গিয়ে অদ্ভুত রকম পাল্টে গেল মামুনের চেহারা। বিষণ্ণতায় নুয়ে পড়া মুখবয়ে হঠাৎ আনন্দের ঝিলিক খেলে গেল। মামুনের এরকম উৎফুল্ল দেখে শাওন জানতে চাইল, সন্তানের জন্য খুব অধিক আগ্রহে অপেক্ষা করে আছিস বলে মনে হচ্ছে। হেসে ফেলল মামুন। তাকে দেখেই বোঝা যাবে না সে যে একটু আগে হাউমাউ করে কেঁদেছে। বলল, সন্তান যে কি জিনিস তা বাবা হওয়ার আগ পর্যন্ত কোনোদিন বুঝবি না। শাওন চুপ করে রইল। ভাবতে লাগলো তার বাবার কথা। সে যেদিন পৃথিবীতে আসে সেদিন কি তার বাবাও এরকম অধীর আগ্রহে প্রহর গুনেছে সারাক্ষণ? বাবার স্মৃতি আবছা আবছা মনে করতে পারে সে। সেই আবছা স্মৃতির সবটুকু জুড়ে আছে বাবার আদর। বাবা তাকে কাঁধে তুলে নিয়ে ঘুরতেন। বাবার বুকের উপর ঘুমিয়ে পড়ার কথাও কিছুটা মনে পড়ে তার। বাবার হাত ধরে স্কুলে যাওয়া, আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরা, সব কিছু যেন স্মৃতির অতল গহর থেকে হঠাৎ বের হয়ে আসতে চাইছে। শাওন বলল, ভাবিও কি তোর মতোই উদ্গ্রীব সন্তানের জন্য? আবার হেসে ওঠে মামুন বলল, কি যে বলিস, বাবার চেয়ে একজন মাই তার সন্তানের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব থাকবে। 10টি মাস পেটের ভেতরে অসহ্য সব যন্ত্রণা সহ্য করে বড় করে তোলে সন্তানকে। ভাবতে পারিস কতটা ত্যাগ থাকে তাতে? একবার কি হয়েছে জানিস? তোর ভাবি একদিন আমাকে বলল, যদি সন্তান জন্মের সময় অবস্থা এমন দাঁড়ায়, হয় সন্তান বাঁচবে না হয় মা, তখন তুমি আমার কথা মোটেই মাথায় আনবে না। আমার সন্তানই যেন আমার উপর প্রাধান্য পায়। আমি না থাকলেও সে যেন বেঁচে থাকে এই পৃথিবীর আলো বাতাসে। সেদিন তার কথাগুলো শুনে আমার কান্না চলে এসেছিল। শাওন শুনল কথাগুলো। একজন মা তার সন্তানকে এতটা ভালোবাসে, এতটাই ভালোবাসে যে নিজের জীবন বিপন্ন করে সন্তানের কথা ভাবতে পারে, অথচ ওই সন্তানের চেহারা পর্যন্ত দেখেনি তখনও। সে আবার ভাবনার জগতে হারিয়ে যায়। আচ্ছা, আমার মাও কি আমার আগমনের সময় এমন উদ্গ্রীব ছিলেন? আমাকেও তো তিনি 10 মাস পেটে রেখেছেন, সহ্য করেছেন অসহনীয় সব যন্ত্রণা। আচ্ছা,
তখন বাবাকে ডেকে আমার মাও কি এমন করেই বলেছিলেন? সেই কঠিন মুহূর্তে আমিও কি তার কাছে জীবনের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছিলাম? কল্পনায় ছেদ পড়ল শাওনের। পাশের অপারেশন থিয়েটার থেকে উচ্চস্বরে ভেসে আসছে এক নবজাতকের চিৎকার। এই কান্নায় বুকটা হয়তো ধড়ফড় করে উঠল মামুনের। সে এক ভৌ দৌড় দিয়ে চোখের পলকে চলে গেল ওদিকে। মামুনকে এমন পাগলের মতো ছুটতে দেখে খানিকটা অবাক হয় শাওন। সাদা পোশাক পরা একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মামুনকে বলল, মামুন সাহেব, আপনার মেয়ে হয়েছে। মামুনের খুশি আর দেখে কে। খুশিতে সে উচ্চ আওয়াজে কয়েকবার আলহামদুলিল্লাহ বলে উঠল। হাসপাতালে কিছু আত্মীয় স্বজনও এসেছিল ইতিমধ্যে। কাছে যাকেই পাচ্ছিল তাকেই আনন্দে জড়িয়ে ধরছিল মামুন। সন্তানের জন্য মামুনের এমন উৎফুল্ল দেখে শাওনের ভেতর এক নতুন অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতি শাওনকে চমকিত করে, ভাবিত করে। বাইরে বেরিয়ে এলো শাওন। সকালের সোনা রোদ এখনও মিলিয়ে যায়নি। এই মুহূর্তে তার ক্যাম্পাসে চলে যাওয়ার কথা, কিন্তু কোনো এক কারণে আজকে তার ক্যাম্পাসে যেতে মন চাইছে না কোনোভাবেই। তার স্মৃতিতে শুধু ভেসে উঠছে তার বাবার আবছা চেহারা, মনে পড়ছে মায়ের কথা। আজ সকালেও মাকে সে শাসিয়েছিল। প্রতিদিনই এমন আচরণ করে সে তার মায়ের সাথে। কেন জানি তার ভেতর খুব অপরাধবোধ কাজ করছে এখন। তার মন চাচ্ছে মাকে গিয়ে জড়িয়ে ধরতে। জড়িয়ে ধরে মামুনের মতো হু হু করে কাঁদতে পারলে তার ভালো লাগতো। ঠক 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 দরজা খুলে দিলেন রাহেলা বেগম। দরজার সামনে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ অবাকই হলেন। ওর তো আসার কথা ছিল না এখন, কোনো সমস্যা হয়েছে কি? রাহেলা বেগম খেয়াল করলেন শাওন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সেই দৃষ্টিতে কোনো বিরক্তি নেই, কোনো তাচ্ছিল্য নেই। ছেলের চোখের এই চাহনির সাথে রাহেলা বেগম খুব অপরিচিত। ছেলের কোনো বিপদ হয়েছে কি না এমন এক অজানা শঙ্কায় কেঁপে উঠল তার বুক। হঠাৎ মায়ের পায়ে লুটিয়ে পড়ল শাওন। রাহেলা বেগমের পা দুটি জড়িয়ে ধরে হাউমাউ করে সে কাঁদতে আরম্ভ শুরু করল। খুব অবাক হয়ে গেলেন রাহেলা বেগম। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, তার কি হয়েছে? এমন করছে কেন? কোনো সমস্যা হয়েছে কি না? শাওন কিছুই বলছে না, শুধুই কাঁদছে। শিশুদের মতো মায়ের গলা জড়িয়ে কাঁদতে থাকা শাওনকে আদর করে গালে চুমু খায় রাহেলা বেগম। তিনি বুঝতে পারেন শাওনের বোধ জেগেছে। এক প্রকার হারিয়ে যাওয়া ছেলেকে তিনি আবার ফিরে পেয়েছেন। রাহেলা বেগমের ইচ্ছে করছে এই মুহূর্তে জায়নামাজ বিছিয়ে দোয়া করতে, কেননা ছেলেকে নিয়ে এভাবেই তার 1000 বছর বেঁচে থাকতে ইচ্ছা হয়।